দর্শক, মধ্যপ্রাচ্য আবারও জ্বলছে, কিন্তু এবার প্রক্সি নয়, সরাসরি ইরান বনাম যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে আগুন, কাতারের গ্যাস স্থাপনায় হামলা, সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা, ইসরায়েলে মিসাইল বৃষ্টি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে মিসাইল হামলা, তেহরানে বিমান হামলা এবং সর্বোচ্চ ধাক্কা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। প্রশ্ন হচ্ছে, এটা কি ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ, নাকি বৃহৎ এক আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে চলছে? প্রথমেই আসুন শুরু করা যাক ইসরায়েল প্রসঙ্গে। ইসলামিক রিপাবলিক গার্ড কর্পস IRGC দাবি করেছে খাইবার শিখান মিসাইল দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি কিন্তু ইরান টার্গেট করল। এটা তাদের প্রধান ধর্মীয় নেতাকে হত্যার ফলাফল বা প্রতিশোধ হিসেবে তারা করেছে। যদিও এখনও পর্যন্ত নেতানিয়াহুর অবস্থান সম্পর্কে জানা যায়নি, তার কী অবস্থা, তিনি কোথায় আছেন। এবং এরপর কিন্তু বেন গুরিয়ন এয়ারপোর্টকেও লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বর্তমানে বেন গুরিয়ন এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও ইসরায়েলের বীর সেবাতে বিস্ফোরণ হয়েছে এবং নেতানিয়াহুর যে বিমানটি রয়েছে উইং অফ জায়ান, সেটি জার্মানিতে আশ্রয় নিয়েছে। অর্থাৎ যুদ্ধ এমন পরিস্থিতিতে গিয়েছে যে নেতানিয়াহু বর্তমানে পালিয়ে জার্মানিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সংঘাতের এই পর্যায়ে আমাদেরকে পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে শুধুমাত্র ইসরায়েল যে ইরানের নেতৃত্বকে আঘাত করছে তাই নয়, ইরান নিজেও ইসরায়েলের সর্বোচ্চ নেতৃত্বকে আঘাত করার সক্ষমতা অর্জন করেছে এবং তারা সেটি বাস্তবায়ন করছে। যদিও এখনও পর্যন্ত নিশ্চিত নয় নেতানিয়াহু কি জার্মানিতে চলে গেছেন নাকি এই হামলায় আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা। ফলাফল যাই হোক, এটা কিন্তু আমাদের সুনির্দিষ্টভাবে ইঙ্গিত করছে ইসরায়েল নিজে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে গর্ব করত, তার নিজেকে যে একটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, ইসরায়েলে আঘাত করার সামর্থ্য কারো হবে না, সে আঘাত সহ্য করতে পারবে, সেই পরিস্থিতি কিন্তু এখন নেই। পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে পাল্টে গেছে। যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা এবং আরব রাষ্ট্রগুলোতে ক্ষতির তো কোনো সীমা পরিসীমাই নেই। এখানে প্রশ্ন জাগে, এই যুদ্ধের প্রকৃতিটা কি? এটা কি সীমিত যুদ্ধ আছে নাকি সর্বাত্মক যুদ্ধে রূপ নিয়েছে? ইরান ইসলামী বিপ্লবী গার্ড IRGC দাবি করেছে তারা মার্কিন বিমান ভূপাতিত করেছে। অন্যদিকে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে কুয়েতে 3টি F-15 নিজেদের মিসাইলেই বিধ্বস্ত হয়েছে। দর্শক, এই সেই F-15 যেই F-15কে F-16 চাইতেও উন্নত আধুনিক সংস্করণ বলে মানা হয়। F-16 দিয়ে খেলা করে পাকিস্তান ভারতের সাথে, ভারতের যুদ্ধবিমানগুলো টপাটপ ফেলে দেয় এই F-16। তুরস্কের কাছে আছে এই F-16। এই F-16-এর পরিবর্তে যুক্তরাষ্ট্র নিজেরা ব্যবহার করে F-15। 3টি F-15 জর্ডানের আকাশসীমা বিধ্বস্ত হয়েছে। ইরান দাবি করেছে এটি তারা নিজেরা বিধ্বস্ত করেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে নিজেদের ভেতরে ভুল বোঝাবুঝিতে তাদের নিজেদের মিসাইলের মাধ্যমেই তারা নিজেদের F-15কে বিধ্বস্ত করেছে। যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকে সত্যি বলেও ধরে নেই, তারপরও প্রশ্ন থাকছে এই রকম পরিস্থিতি কখন হয়, যখন কোনো পক্ষ লেজে গোবরে হয়ে যায়, তারা কি করবে বুঝে উঠতে পারে না। তারা তখন নিজেদের যুদ্ধবিমানে নিজের আঘাত করে বসে এবং আঘাত যেভাবেই করুক, এটা কিন্তু খুব সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ যুদ্ধবিমানের যে বিশাল একটি বাজার রয়েছে, অস্ত্রের যে বিশাল একটি বাজার রয়েছে, সেখানে কিন্তু F-15-এর ভূপাতিত হওয়ার কোনো রেকর্ড নাই। এই রেকর্ডটা আজকে তৈরি হলো এবং একসাথে 3টি। এবং এই পরিস্থিতি আমাদেরকে ইঙ্গিত দেয় যে আকাশ নিয়ন্ত্রণের যে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের আকাশ তারা নিজেদের নিয়ন্ত্রণে, ইরানের আকাশ নয়, এমনকি ইরানের বাইরে জর্ডান, বাহরাইন, কাতার, সেই সমস্ত জায়গার আকাশ সীমাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে নেই। তারা নিজেরাই ইরানি আক্রমণের ভয়ে নিজেদের আকাশ ব্যবস্থা বা নিজেদের বিমান ভূপাতিত করে ফেলছে। তারা কি পরিমাণ চাপের মধ্যে আছে, সিস্টেমেটিক চাপের ইঙ্গিত হচ্ছে এই ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের বিমান নিজেরা ভূপাতিত করা। এবং যদি এটা না হয়ে থাকে, মুখ রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই কথা বলে থাকে, আসল সত্যি যদি এমন হয় ইরান আক্রমণ করে এই যুদ্ধবিমানগুলোকে বিধ্বস্ত করেছে, তাহলে ইরানের সক্ষমতা আর অন্য স্তরের সক্ষমতা নির্দেশ করছে এটি, যদিও পশ্চিমারা তা স্বীকার করতে চায় না। এবং এইখানে আরেকটা বিষয় পরিষ্কার, এখানে চলছে একটা তথ্যযুদ্ধ।
ইরান তার পক্ষে তথ্য দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তা অস্বীকার করে নিজের পক্ষে তথ্য দিচ্ছে। এই মূল যুদ্ধের পাশাপাশি ওই তথ্যযুদ্ধে ইরান যে সমানের সমান টক্কর দিচ্ছে, এটা কিন্তু তারই ইঙ্গিত। এরপরের যুদ্ধ শুরু হয়েছে সমুদ্রপথের যুদ্ধ, হরমুজ প্রণালী দখলের কৌশল। বিশ্ব জ্বালানির লাইফলাইন হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের 20 থেকে 30% এবং মোট গ্যাসের 30% পরিবহন হয়। ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বিশ্ব জ্বালানির লাইফলাইন বন্ধ হয়ে গিয়েছে। স্টেনা ইম্পারেটিভ একটি জাহাজে, তেলবাহী জাহাজে ইরান হামলা করেছে, সেই জাহাজের নাবিক নিহত হয়েছেন, বাকিদেরকে উদ্ধার করা হয়েছে। ইরান জানে হরমুজ বন্ধ মানে বিশ্ববাজারে শকওয়েভ, এটি সামরিকের চাইতে অর্থনৈতিক অস্ত্র হিসেবে বেশি উপযুক্ত। এবং এই ঘটনার পরে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা কাতার এনার্জি এলএনজি উৎপাদন বন্ধ করেছে। এর ফলাফল কি দাঁড়িয়েছে? ইউরোপের গ্যাসের দাম 50% বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম 5.2% বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে 5.2% জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র নিজে অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ, তাদের জ্বালানি পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া মানে জনগণের পকেটে হাত যাওয়া, তাদের অর্থনৈতিক অবস্থান আরও নিচে নেমে যাওয়া, তাদের একটা চাপ, এবং এই চাপ চলে যাবে তাদের রাষ্ট্রপ্রধানদের ওপর। রাষ্ট্রপ্রধানরা চাপ দেবে কূটনৈতিকভাবে এই যুদ্ধ দ্রুত শেষ করার জন্য, কারণ প্রত্যেকটা দেশের অর্থনীতি চাপের মুখে পড়বে। এবং এই দিকে সবচাইতে বেশি লাভবান হবে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার জ্বালানি তেলের দামের একটি সীমা বেঁধে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা ইউরোপ দেশগুলো। তারা বলেছিল রাশিয়া বেশি দামে জ্বালানি বিক্রি করলে যুদ্ধের অর্থ খুব দ্রুত জোগাড় করতে পারবে, তাই তারা একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেয়। জ্বালানি তেলের দাম যে হারে বাড়ছে, 50% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এটা সর্বশেষ সংবাদ। এই জ্বালানি তেলের দাম রাশিয়ার যুদ্ধ মেশিনে অনেক বেশি টাকার যোগান দেবে। রাশিয়ার কাছে ইউক্রেন খুব দ্রুত পরাজিত হবে, পরিস্থিতি যদি এইভাবেই চলতে থাকে। এছাড়াও সৌদি আরবের তেলের স্থাপনায় হামলা করা হয়েছে, যদিও ইরান দাবি করেছে তারা এই হামলাটি করেনি। কাতারের এলএনজি স্থাপনায় হামলা করা হয়েছে এবং এরপর কাতার তার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। খুব দ্রুতই জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম আকাশছোঁয়া অবস্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এর সরাসরি ধাক্কা পড়বে আপনার এবং আমার পকেটে। আমাদের দৈনন্দিন বাজার খরচ বেড়ে যাবে, আমাদের যাতায়াত খরচ বেড়ে যাবে, আমাদের পণ্যের পরিবহন খরচ বেড়ে যাবে এবং সর্বোপরি প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। এমত অবস্থায় চলছে তেহরানে ব্যাপক বিমান হামলা এবং এই হামলাগুলোর মূল টার্গেট হচ্ছে পুলিশ স্টেশন, হাসপাতাল এবং সর্বশেষে সামরিক স্থাপনা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি দাবি করেছে এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানে 555 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় 200 জন হচ্ছে একটি প্রাথমিক স্কুলে বালিকা বিদ্যালয়ে হামলা। প্রশ্ন হচ্ছে, এই যে সিভিল সামরিক অবকাঠামোতে আঘাত করা হচ্ছে, একটা যুদ্ধের সময় সামরিক অবকাঠামোতে আঘাত করা হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। নেতৃত্বকে আঘাত করা হবে, খুবই স্বাভাবিক বিষয়। সরকারি স্থাপনায় আঘাত করার অর্থ হচ্ছে আপনি সরকারটাকে একেবারে ভঙ্গুর করে দিতে চান। কিন্তু যখন আপনি সিভিল স্ট্রাকচারে সাধারণ মানুষের ওপর হামলা করবেন, তার অর্থ হচ্ছে আপনি যুদ্ধের কোনো নিয়মকানুন মানছেন না। আপনি যখন একটি প্রাথমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়ে হামলা করবেন, তার অর্থ হচ্ছে আপনি প্রতিপক্ষকে একটা মনস্তাত্ত্বিক চাপ দিচ্ছেন, আমরা কোনো আইন কানুন মানি না, আমরা সম্পূর্ণভাবে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালাবো। এবং শুধু তাই নয়, ইরানের প্রাচীনতম নিদর্শন, মসজিদ, প্রাচীনতম ঐতিহ্যবাহী স্থান, বিশ্ব ঐতিহ্যের স্বীকৃত স্থানগুলোতেও মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল হামলা করছে। এখানেই প্রশ্ন হচ্ছে, কোথায় আন্তর্জাতিক আইন? আন্তর্জাতিক আইনকে শুধুমাত্র পশ্চিমাদের জন্য? মানবাধিকারের বুলি তারা নিজেরা সারাক্ষণ মুখে ফেনা তুলে ফেলে বলতে বলতে। নারী শিক্ষার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন, নারী শিক্ষার জন্য তারা এই দেশে হামলা করে, ওই দেশে হামলা করে। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেছে নারীদের অধিকারের জন্য, নারী শিক্ষার জন্য। আজকে তারা নারীদের প্রাথমিক বিদ্যালয়ে, ছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ে হামলা করেছে। সারা বিশ্ব নিশ্চুপ কেন? কারণ হামলাটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। কোথায় আন্তর্জাতিক আইন? কোথায় সভ্যতা? দর্শক, আমরা সবাই জানি আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন।
আমরা যেটা জানি না সেটা হচ্ছে তার স্ত্রী মানসুরে খোজাস্তে বাগেরজাদা চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তার এই মৃত্যু আমাদেরকে ইঙ্গিত দেয় ইরানের নেতৃত্বে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। এই শূন্যতা পূরণে ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং আরও একজন ব্যক্তি সহ মোট 3 জনের একটি সুপ্রিম কাউন্সিল ইরান তৈরি করেছে, যারা বর্তমানে ইরানকে চালাচ্ছেন, ইরানকে নেতৃত্ব দিচ্ছেন। এই নেতৃত্ব শূন্যতার মাঝখানেই ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন তিনি এখন দেশে ফেরত এসে পরিবর্তনের হাতিয়ার হতে চান। তিনি ট্রানজিশনাল বা মধ্যবর্তী সরকারের দায়িত্ব নিতে চান। তিনি প্রেসিডেন্ট হতে চান না, তিনি রাষ্ট্রপতি হতে চান না, রাজা হতে চান না। তিনি চান একটা পরিবর্তনের সময় দায়িত্ব নিয়ে ইরানকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে। মার্কিন যুক্তরাষ্ট্র যেদিন ক্ষমতার পরিবর্তন হবে বা সরকার পড়ে যাবে, তার সময় বা তার আগের মুহূর্তে যেন তাকে নিয়ে যে সরকারের প্রধান করে দেয়। যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন রেজিম চেঞ্জ এই মুহূর্তে আমাদের লক্ষ্য নয়। তিনি যখন এই কথা বলছেন তার আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন এই রেজিমকে চেঞ্জ করা হবে। তারা বাস্তবতা বুঝতে পারছেন শুধুমাত্র বোমা হামলা করে একটি দেশের রাজধানীকে হয়তো বা গাজার মতো করে দিতে পারবে, কিন্তু তাদের পক্ষে এই রেজিমকে বা সরকার পরিবর্তন করে ফেলা সরাসরি সৈন্য না পাঠিয়ে সম্ভব নয়। এই যখন অবস্থা, তখন বাহরাইনে অবস্থিত মানামায় ইউনাইটেড স্টেটস 5th ফ্লিট বা মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরের স্যাটেলাইট টার্মিনাল ধ্বংস করে দিয়েছে ইরান। এটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সরাসরি আঘাত। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতে 2013-14 সালে একটি $1.1 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তারা ক্রয় করেছিল, যার রাডারটিকে ধ্বংস করে দিয়েছে ইরান শাহেদ 136 ড্রোন দিয়ে। খুবই সস্তা একটি ড্রোন দিয়ে সর্বোচ্চ মূল্যের সবচেয়ে আধুনিক রাডার সিস্টেম ইরান ধ্বংস করে ফেলেছে। এবং এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমান এবং হেলিকপ্টারগুলো আছে আরব আমিরাত থেকে কিন্তু চলে আসছে, কারণ তাদের সেখানে চোখ এবং কান কিন্তু বন্ধ হয়ে গেছে। তাদের রাডার সেন্সরগুলো কাজ না করায় তারা এখন দেখতে পাচ্ছে না এবং তারা নিজেদেরকে ইরানের হামলার বিরুদ্ধে অসহায় বলে মনে করছে। এটি প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে। সে যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে ইরানে হামলা করেছিল, ইরানের নেতৃত্বকে হত্যা করবে, ইরানের পরবর্তী নেতৃত্বে যারা আসবেন তারা একেবারে অপ্রস্তুত অবস্থায় নতজানু হয়ে ট্রাম্পের সামনে করজোড়ে মিনতি করবেন এবং ট্রাম্প তার ইচ্ছে মতো চুক্তি শর্ত, অপমানজনক শর্ত ইরানের ঘাড়ে চাপিয়ে দেবেন ভেনেজুয়েলার মতো। সেটি কিন্তু ইরানের ক্ষেত্রে হয়নি। ইরান দাঁতে দাঁত চেপে নিজের ক্ষয়ক্ষতি উপেক্ষা করে লড়াই করে যাচ্ছে বীরের মতো, যেটি করা রসুলের সুন্নত। তামভিক জালিমের জুলুম মেনে না নিয়ে প্রতিরোধ করে যাওয়াই মুসলমানের সবচাইতে বড় লক্ষণ। এদিকে ইরানের নৌঘাঁটি ধ্বংস হয়ে গেছে। কোনার্ক নেভাল বেস মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের 3টি যুদ্ধজাহাজ ডুবে গিয়েছে। এটি ইরানের সমুদ্র প্রতিরক্ষা দুর্বল করার একটি কৌশল। কিন্তু তার আগে আমাদের জানতে হবে ইরান গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে লক্ষ্য করে 4টি মিসাইল হামলা চালিয়েছিল। যদিও জেরাল্ড আর ফোর্ড ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু এই আক্রমণ প্রকাশ করে বোঝায় আমাদেরকে ইরানের সেই সক্ষমতা আছে তাদেরকে হামলা করার। ইরান হয়তোবা এই মুহূর্তে এই রণতরীগুলোকে সরাসরি ডুবিয়ে দেওয়ার মতো প্রস্তুতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে না, কিন্তু একটা মুহূর্ত পরে যুদ্ধটাকে ইরান লম্বা করতে যাচ্ছে, প্রলম্বিত করতে যাচ্ছে এবং এই প্রলম্বিত করার একটা সময় কিন্তু অবশ্যই এর শরীর সমাধি ঘটবে। দর্শক, যুদ্ধ কিন্তু আর একপাক্ষিক নয়, যুদ্ধ এখন বহুপাক্ষিক হয়ে বিস্তৃত হয়ে গেছে। যুদ্ধে গ্রিস কিন্তু পাঠাচ্ছে যুদ্ধজাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। সাইপ্রাস গ্যারান্টি চেয়েছে ব্রিটেনের কাছে। ব্রিটেনের যে ঘাঁটিটি আছে দিয়েগো গার্সিয়া, সেটি যেন ব্রিটেন শুধুমাত্র মানবিক কাজে, চিকিৎসা সেবা ইত্যাদি মানবিক কাজে ব্যবহার করে। যদিও ব্রিটেন এখনও কোনো কথা বলেনি। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ঘাঁটিটি ব্যবহার করার অনুমতি চেয়েছিল ব্রিটেনের কাছে, ব্রিটেন দেয়নি। ব্রিটেন এই আগ্রাসনকে অন্যায় হিসেবে দেখছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া ব্যবহার করে হামলা করার অনুমতি দেয়নি।
এবং এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়েছিলেন। তিনি বলেছিলেন আমাদের আক্রমণ পরিকল্পনাকে নতুন করে ঢেলে সাজাতে হয়েছে, নতুন করে রূপান্তর করতে হয়েছে, কারণ এই বেসটি ঘাঁটিটি ব্যবহার করা যায়নি। এখন কিন্তু ব্রিটেন সেই ঘাঁটিটি দেওয়ার বিষয়ে চিন্তা করছে এবং এই ঘাঁটির মূল মালিক যেহেতু সাইপ্রাস, তারা গ্যারান্টি চেয়েছে এটি শুধুমাত্র মানবিক কাজে ব্যবহার করা হবে, যুদ্ধের কাজে না। যদিও ব্রিটেন বা ইংল্যান্ড এখনও এর বিষয়ে কোনো জবাব দেয়নি। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সমর্থন জানিয়েছেন ইরানকে। তারা এই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন এবং ইরানের পাশে সংহতি জানিয়েছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। তিনি বলছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বিষয়টিকে কেন্দ্র করে বিশ্ব দুই মেরুতে ভাগ হয়ে গেছে, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। যদিও চীন এবং রাশিয়া ইরানকে সরাসরি কোনো সামরিক সহায়তা দেবে কিনা সেটা নিয়ে এখনও প্রশ্ন আছে। তবে যুদ্ধ যদি দ্রুত শেষ না হয় এবং যুদ্ধটা যদি প্রলম্বিত হয়, নিশ্চিতভাবে রাশিয়া এবং চীন এখানে সহযোগিতা করবে। সরাসরি সহযোগিতা না করলেও গোপনে তারা প্রলম্বিত যুদ্ধে অনেকভাবেই সাহায্য করতে পারে ইরানকে। দর্শক, এটি কিন্তু এখন আর আঞ্চলিক কোনো যুদ্ধ নয়, এটা একটা বৈশ্বিক বা গ্লোবাল ক্যালকুলেশনের ভেতরে ঢুকে গেছে। যেটা আমরা ভাবছিলাম সীমিত আঞ্চলিক যুদ্ধ হবে, রেজিমের পতন ঘটবে, অভ্যন্তরীণভাবে পুনর্গঠন হবে, এর কিছুই হয়নি। যুদ্ধ প্রলম্বিত হচ্ছে এবং যুদ্ধ চূড়ান্ত রূপ ধারণ করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচাইতে বেশি ইরান, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরব দেশগুলো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একমাত্র যে দেশটি ক্ষতিগ্রস্ত কম হচ্ছে সেটি হচ্ছে ইসরায়েল। এবং সবচাইতে বড় ভয়ের বিষয়, এখানে যদি ন্যাটো যুক্ত হয়, এখানে যদি সৌদি আরব যুক্ত হয়, এখানে যদি চীন রাশিয়া সম্পৃক্ত হয়, তাহলে এটি বিশ্বযুদ্ধে রূপান্তরিত হওয়ার 1 সেকেন্ডও দেরি হবে না। এবং হরমুজ যদি ইরান বন্ধ রাখতে পারে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। আর যদি ইরান সেটি না পারে, ইরানের ক্ষমতার যদি পরিবর্তন হয়, মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে। তাই এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি শক্তির নতুন মানচিত্র আকার লড়াইয়ে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন তার মধ্যপ্রাচ্যে টিকে থাকার একটি হুমকির সামনে আছে। ইরান হুমকিতে আছে বিলীন হয়ে যাওয়ার, আরব দেশগুলো হুমকিতে আছে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলার। দর্শক, এবারে আমরা সর্বশেষ কিছু সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করেছে। এই হামলার জবাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। তিনি বলেছেন লেবানন থেকে হিজবুল্লাহর হুমকি সম্পূর্ণ বিনাশ না হওয়া পর্যন্ত আক্রমণ জারি রাখা হবে। ইসরায়েলের সেনাপ্রধান এয়ার জামিল। এবং এরই মধ্যে কিন্তু ব্লুমবার্গ রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম 7.2% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য মিলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাবে এবং ফ্রান্স পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করবে। এবং ফ্রান্স আরও বলেছে তারা তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা কারোর কাছে প্রকাশ করবে না। এটি ইউরোপে পরমাণু অস্ত্রের একটি নতুন প্রতিযোগিতা শুরু করেছে। দর্শক, এই মুহূর্তের সংবাদ হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থাপনা তেহরানের গোলেস্তান প্রাসাদ ইসরায়েল এবং মার্কিন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে লেবাননে হিজবুল্লাহর অর্থনৈতিক কাঠামোগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। সিএনএন জানিয়েছে তাদের একটি প্রতিবেদনে ইরানের সাথে যুদ্ধে এ পর্যন্ত 18 জন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে এবং যে 4 জন মার্কিন সেনা নিহত হয়েছে তারা ইরানের হামলায় নয় বরং অন্য কারণে নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এ বিষয়ে তদন্ত চলছে, এর বেশি মন্তব্য করবেন না বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের কাছে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা এখনও তাদের বড় ধরনের কোনো আঘাতই করিনি, সবচেয়ে বড় আঘাতটি হানব খুব শীঘ্রই। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমি ইরানি জনগণের পাশে আছি, তবে তাদের এখন ঘরের বাইরে বের হতে নিষেধ করছি। ঘরের বাইরেটা খুব একটা ভালো নয়, খুবই ভয়ঙ্কর এখন। ইরান বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, যখন আমরা তাদের হামলা করি তখন তারা সবাই সকালের নাস্তার জন্য একত্রিত হয়েছিল। তারা ভেবেছিল আমরা কিছুই জানি না। এছাড়াও তারা ভেবেছে আমরা দিনের আলোয় কখনো হামলা করি নাই, তাই তারা নিশ্চিন্ত ছিল, অথচ আমরা সবই জানতাম। সূত্র ফক্স নিউজ। এদিকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, আমি এবং ট্রাম্প মিলে বিশ্বকে রক্ষা করছি। দর্শক, এই মুহূর্তের সর্বশেষ সংবাদ হচ্ছে
ইরানের ইস্পাহান পরমাণু স্থাপনার কাছে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। দর্শক, এই মুহূর্তে সর্বশেষ সংবাদ, ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের হামলা শুরু হয়েছে। ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, এখন তারা অংশগ্রহণ করছে। আমি ইরান কর্তৃক আরব দেশগুলোতে হামলায় বিস্মিত হয়েছি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও শুরু হয়নি, কিন্তু ট্রাম্প যা শুরু করেছেন তা বন্ধ না করলে এটা যে কোনো সময় শুরু হবে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন প্রয়োজনে ইরানে স্থল হামলার জন্য সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। দর্শক, ইরানের মতো একটি দেশ যারা ডিফেন্ডার্স প্যারাডাইস, এমন একটি জায়গা 2500 বছর ধরে পারস্য সাম্রাজ্য এখনও পর্যন্ত টিকে আছে, কারো পক্ষে সম্ভব হয়নি সেনা পাঠিয়ে এই দেশটি দখল করার। পাহাড় পর্বত মরুভূমি দিয়ে বেষ্টিত এই দেশটি, একে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস। যারা প্রতিরোধ করে, ভূমিপুত্র যারা, তাদের জন্য এখানে টিকে থাকা খুবই সহজ। এখানে সেনা পাঠানো আত্মহত্যা ছাড়া কিছু নয়। ডোনাল্ড ট্রাম্পের অধীনে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উস্কানিতে ট্রাম্প মার্কিন সেনাদের এখানে নিয়ে আসার একটি পায়তারা করছেন, যেটি তিনি শুরুতে বলছিলেন আমরা করব না, আমরা শুরুতেই এখানে আক্রমণ করে চলে আসবো। তিনি কিন্তু সেটি করতে পারছেন না এবং তিনি দেখছেন ইরানের উপর্যুপরি হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি এখন আর নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অস্তিত্ব নিয়ে টান পড়েছে, তাদের হয়তোবা মধ্যপ্রাচ্য থেকে বিদায় হয়ে যেতে পারে। তাই এখন বাধ্য হয়ে তিনি এটা বলছেন যে আমরা হয়তোবা সেনা পাঠাবো, এবং ইরান এই সেনার জন্য অপেক্ষা করছে। প্রচুর পরিমাণে মার্কিন সেনা হতাহত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা নির্লজ্জ একটি জাতি। তারা আফগানিস্তানে পরাজিত হয়েছে, তারা ইরাক থেকে পালিয়ে এসেছে, তারা কিন্তু শিক্ষা হয়নি, তাদের কিন্তু লজ্জা হয়নি। তারা আবার ইরানে আসছে এবং একটা দশক ধরে এই অঞ্চলটাকে এখন অস্থিতিশীল করে রাখবে এবং তাদের নিজস্ব যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে। ইরান কিন্তু আফগানিস্তান নয়, ইরান কিন্তু ফিলিস্তিন নয়, ইরান কোনো বন্ধ দেশ না, ইরান বিশাল আকৃতির দেশ। প্রচুর সহযোগিতা ইরানের আছে। পাকিস্তান থেকে ইরানের সহযোগিতা আসতে পারে, সমুদ্রের ওই পারে রাশিয়ার সাথে ইরানের সরাসরি যোগাযোগ আছে, সাবমেরিনে করে তারা অস্ত্র পাঠাতে পারে। ইরান কিন্তু এই সুযোগের অপেক্ষায় আছে যে আমেরিকাতে যে তারা হামলা করতে পারছে না, মার্কিন ঘাঁটিতে হামলা করছে। এখন মার্কিন সৈন্যরা যদি ইরানে আসে, ইরানের জন্য এটা সবচেয়ে ভালো হবে এবং এই অপেক্ষাটাই তারা করছে, যেটার ঘোষণা কিন্তু ট্রাম্প দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কাতার দাবি করছে তারা ইরানের 2টি SU-24 যুদ্ধবিমান, 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোন ভূপাতিত করেছে। দর্শক, আমাদের কাছে সর্বশেষ যে সংবাদ রয়েছে সেই অনুযায়ী মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ইমাম আলী ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহর 70টিরও বেশি অস্ত্রগুদাম, মিসাইল লঞ্চিং পজিশন এবং লঞ্চারে ইসরায়েল আক্রমণ করেছে। দর্শক, লেবাননে হিজবুল্লাহর করজে হাসানা নামক অলাভজনক একটি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের একটি শাখায় বিমান হামলা করে ধসিয়ে দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর করজে হাসানা নামক এই প্রতিষ্ঠানটি অনেকটা ব্যাংকের মতোই, তবে ঋণ দেওয়ার পর এই ব্যাংকটি কোনো সুদ নেয় না। এটি সুদমুক্ত ঋণ দেওয়া হয় এবং বিশ্বের সুদের ব্যবসায় সবচেয়ে বেশি জড়িত যে দেশটি ইসরায়েল, কিন্তু সেখানে গিয়ে হামলা করেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ নিয়ে আমরা খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।